সবাইকে আজকের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস, শেষ থিওরি ক্লাস। আমরা হয়তোবা সামনের শুক্রবার একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে, প্র্যাকটিক্যাল জুম ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব, এবং হয়তোবা আমরা যদি সময় থাকে নেক্সট শুক্রবারে হয়তোবা আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে, আজকে আমরা যেহেতু শেষে চলে আসছি, এই দুইটা টপিক নিয়ে আমি আগেও হয়তো বা অনেকবার তোমাদের সাথে আলোচনা করেছি, তাও জাস্ট আজকে শেষবারের মতো একটু রিভিউ করিয়ে দেওয়া। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং এবং হচ্ছে ওয়েবসাইট অথবা ওয়েব পেজ কিভাবে পাবলিশ করতে হয়। ঠিক আছে, এই দুটো টপিক নিয়ে আমি আজকে কথা বলবো। তো ডিজাইনিং বলতে কি বুঝি? আমরা সবাই মোটামুটি ডিজাইনিং এর সাথে পরিচিত। সেটা হতে পারে ফ্যাশন ডিজাইনিং, সেটা হতে পারে ওয়েব পেজ ডিজাইনিং, এমনকি যে বাড়ি করলে বাড়িরও একটা ডিজাইন থাকে। তো ডিজাইন হচ্ছে মনে করো একটা পূর্ব পরিকল্পনা, যে ডিজাইন অনুসারে তোমরা কাজ করবা। বা ওয়েব পেজের কথা চিন্তা করতে গেলে তুমি তোমার ওয়েব পেজ বা ওয়েবসাইটে কত সুন্দর করে ডেটাগুলোকে তোমার ইউজারের কাছে প্রদর্শন করবা। তো এখন একটা ওয়েব পেজকে ডিজাইন করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, যেমন মনে করো টেক্সট, বাটন, তারপর হতে পারে ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স, ঠিক আছে, অডিও, স্টাইল বলতে আমরা সবাই এখন মোটামুটি সবাই জানি। স্টাইল বলতে বোঝাচ্ছে হচ্ছে সিএসএস স্টাইলকে, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে সুন্দর করে প্রদর্শন করতে পারি, রং বদলাতে পারি বা ছোট বড় করে দেখাতে পারি। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছি কিভাবে স্টাইল ইউজ করে আমরা ওয়েবসাইটকে কালারফুল এবং সুন্দর মতো প্রদর্শন করতে পারি। তো ডিজাইনিং, ওয়েব পেজ ডিজাইনিং বলতে আমরা কি বুঝতে পারছি, যে এই সকল কন্টেন্ট ইউজ করে আমরা যখন খুব সুন্দর করে তথ্যটা আমাদের ইউজার কাছে প্রদর্শন করবো, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে, তো এটার সংজ্ঞা তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। আমি একটু তোমাদেরকে বলে দিই, তোমরা একটু খেয়াল করো। ওয়েব পেজ ডিজাইনিং হলো ওয়েব পেজ তৈরি করার একটি প্রক্রিয়া, হ্যাঁ, যেখানে বিভিন্ন স্টাইল বা রঙের স্ক্রিন, ফন্ট, বিভিন্ন ধরনের বাটন, টেবিল, শব্দ, স্থির ছবি মানে হচ্ছে স্টিল পিকচার, মানে পিকচারগুলো জেপিজি, পিএনজি, এগুলো, সচল ছবি বা অ্যানিমেশন ইত্যাদি থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বইয়ের ভাষায় বলতে গেলে এভাবে করে তোমরা লিখতে পারো। এছাড়াও আমরা ওয়েব পেজ ডিজাইনকে আমরা হয়তোবা ওয়েব পেজকে আমরা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আমরা এগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, জাস্ট একটু রিভিউ করে দেওয়া। তো প্রথমে মনে করে স্ট্যাটিক নিয়ে যদি আমরা কথা বলি, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ঠিক আছে, আর যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। তো স্ট্যাটিক ডাইনামিক আমরা আগেও অনেকবার পড়েছি। আমরা জানি যে মনে করো তুমি একটা সাইট ডিজাইন করলাম, ওয়েব পেজ ডিজাইন করলাম বা ওয়েবসাইট ডিজাইন করলাম, যেটা হচ্ছে খুব সহজে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, যেটার হয়তো কোনো অ্যাডমিন প্যানেল নাই, যেটা কোনো ব্যাকএন্ড নাই, মানে যেটার মধ্যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি, জাস্ট স্ট্যাটিক ভাবে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি না, যে এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা জাস্ট লিখে যে ওয়েবসাইটগুলো তৈরি করি, ওগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে এটা হয়তো একটা অ্যাডমিন প্যানেল থাকে, ঠিক আছে, ব্যাকএন্ড থেকে খুব সহজেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো পরিবর্তন করা যায়। সেই সকল ওয়েবসাইটকে আমরা কি বলি? ডাইনামিক ওয়েবসাইট বলি। তোমাদের যদি স্ট্যাটিক বা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা বোঝার কোনো কমতি থাকে, তাহলে হচ্ছে তোমরা আমার আগের ভিডিওগুলো একটু ফলো করতে পারো। ওখানে হচ্ছে আমি স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। ঠিক আছে, এছাড়া মনে করো ডাইনামিক ওয়েবসাইটে কি ইউজ করা হয়? পিএইচপি ইউজ করা হয়। পিএইচপি মানে হচ্ছে হাইপার টেক্সট প্রসেসর। ঠিক আছে, এএসপি ইউজ করা হয়, জাভা ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, হ্যাঁ, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে। কিন্তু যদি স্ট্যাটিক ওয়েবসাইটের কথা চিন্তা করি, স্ট্যাটিক ওয়েবসাইটে খুবই কম, শুধু এইচটিএমএল সিএসএস, কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই ধরনের ওয়েবসাইটগুলো
ডিজাইন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ওয়েব পেজ ডিজাইন বলতে আমরা কি বুঝি? মনে করো যে আমি এই একটা পেজ রেডি করব, তো আমি মনে করো এখানের মধ্যে একটা লোগো দিতে চাচ্ছি, এখানে হচ্ছে আমার একটা মেনু বার বা নেভিগেশন বার দিতে চাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় আমি একটা পিকচার দিতে চাচ্ছি, এখানে আমি দুইটা সেকশনে ভাগ করে ডেটা শো করতে চাচ্ছি। তো এই যে আমি একটা লেআউট রেডি করলাম, এটা সুন্দর করে এখানের মধ্যে পিকচার্স দিয়ে, এখানে লোগো দিয়ে, এখানে হচ্ছে নেভিগেশন বারের জন্য স্টাইল ইউজ করে, ঠিক আছে, এখানে ফন্ট কালার চেঞ্জ করে, ঠিক আছে, এখানে আমি একটা ইমেজ ইউজ করলাম। তো এই যে আমি একটা ডিজাইন রেডি করলাম, এটাকেই বলা হয় বেসিক্যালি ওয়েব পেজ ডিজাইনিং। ঠিক আছে, আমরা যখন একটা মাত্র পেজের জন্য বা শুধুমাত্র পেজগুলো ডিজাইন করব, তখন এটাকে ওয়েব পেজ ডিজাইন বলা যেতে পারে। আর যখন আমরা অনেকগুলো, একটা সাইটের অনেকগুলো পেজকে বা সবগুলো পেজকে আমরা ডিজাইন করব, তখন তাকে কি ওয়েবসাইট ডিজাইন বলা যেতে পারে। ঠিক আছে, ওয়েব পেজ ডিজাইন মানে মনে করো তুমি একটা পেজ ডিজাইন করছো, যেটা হচ্ছে তুমি ওয়েবে শো করবা। আর ওয়েবসাইট ডিজাইন মানে হচ্ছে তুমি ওই ওয়েবসাইটের সবগুলো পেজকে তুমি ডিজাইন করছো। ঠিক আছে, এখন ওয়েব পেজ ডিজাইনিং এর ধাপগুলো আমরা আলোচনা করব। প্রথমে কি করতে হবে, আমাদের যেগুলো প্রয়োজনীয় তো প্রথমে যেটা করতে হবে, তোমার প্রয়োজনীয় বিষয়বস্তু বা কন্টেন্ট সংগ্রহ করা। কথার কথা, তুমি একটা স্কুলের ওয়েবসাইট বানাতে চাচ্ছ, তাহলে ওই স্কুলের ইনফরমেশন গুলো তোমার সবার আগে কালেক্ট করতে হবে। মনে করো স্কুলের পিকচার্স, মানে তুমি কি কি ছবি দেখাতে চাচ্ছ ওই ওয়েব পেজের মাধ্যমে, ওই ওয়েবসাইটের মাধ্যমে, কি কি তথ্য, ওই স্কুলের কি কি তথ্য বা হিস্ট্রি তুমি শেয়ার করতে যাচ্ছ, এই ধরনের যা যা বিষয়বস্তু তুমি তোমার ওয়েবসাইটের মাধ্যমে শো করতে চাচ্ছ তোমার অডিয়েন্সের কাছে, সেই বিষয়বস্তু বা কন্টেন্টগুলো তোমাকে সবার আগে সংগ্রহ করতে হবে। গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন দিয়ে কি করা হয়? মনে করো যে তুমি তোমার ইমেজ, হ্যাঁ, বা পিকচার যেগুলো আছে ওগুলোকে একটু মডিফাই করে, একটু শেপ চেঞ্জ করে দেখাতে চাচ্ছ, বা তুমি চাচ্ছ কি যে তোমার এটা ওয়েব পেজ, তো ওয়েব পেজের এখানে একটা কার্ভ ইমেজ তুমি দিতে চাচ্ছ, হ্যাঁ, বা তুমি একটা ব্রোশার অ্যাড করতে চাচ্ছ, হতে পারে তুমি একটা লিফলেট অ্যাড করতে চাচ্ছ তোমার ওখানে, হতে পারে এমন যে তুমি অ্যাডমিশনের জন্য একটা অ্যাড দিচ্ছ, সেটা তুমি তোমার ওই ওয়েবসাইটের মধ্যে শো করতে চাচ্ছ। এগুলো তুমি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে রেডি করে ফেললাম। এরপর আসলো কি ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তুমি যে ওয়েব পেজটা তুমি শো করবা, ওটা ডেভেলপ করা, মানে ওটা তৈরি করা। ঠিক আছে, তো এই ওয়েব ডেভেলপমেন্টের প্রসেসটা তুমি স্টার্ট করে দিবা 3rd নাম্বার পেজে এসে। হতে পারে যে বিভিন্ন স্লাইস করা ইমেজগুলো তুমি এখন কিভাবে রেডি করবা বা কিভাবে শো করাবা, ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে এই স্টেজ থেকে এটা স্টার্ট হয়ে যায়। তো এখন ওয়েব ডেভেলপমেন্ট তুমি কিসের মাধ্যমে করতে পারো? তুমি HTML CSS ইউজ করতে পারো। এখানে আমি জাস্ট HTML লিখেছি, তোমরা এর পাশাপাশি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো কথা বলতে পারো। এগুলো ব্যবহার করে তুমি তোমার সাইটটাকে রেডি করতে পারো। ঠিক আছে, ডিজাইনটা তুমি রেডি করতে পারো। এখন ডিজাইন রেডি, তো ডিজাইন রেডি করলে সেটা শুধুমাত্র একটা স্ট্যাটিক ওয়েবসাইটে পরিণত হলো। এখন তুমি ওটাকে ডাইনামিক করতে চাচ্ছ। ঠিক আছে, তুমি চাচ্ছ কি এটা খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েবসাইট হবে, তোমার ইউজাররা তোমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবে বা কমেন্ট করতে পারবে, চ্যাট করতে পারবে, বা তুমি তোমার ইনফরমেশনস গুলো খুব ফ্রিকোয়েন্টলি তুমি চেঞ্জ করবা। তখন এই ওয়েব পেজের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে তোমাকে প্রোগ্রামিং অ্যাড করতে হবে। তো প্রোগ্রামিং তুমি কিভাবে অ্যাড করবা? বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি ওয়েবসাইটকে ডাইনামিক করে তুলতে পারবা। ঠিক আছে, প্রোগ্রামিং করার মাধ্যমে। তো কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে? PHP থাকতে পারে, জাভা থাকতে পারে, ASP থাকতে পারে, .NET থাকতে পারে, এরকম অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোর মাধ্যমে তুমি আস্তে আস্তে তোমার এই ওয়েব পেজটাকে ডাইনামিক করে তুললাম। এরপর কি করতে হবে? ডেটাবেস অ্যাড করতে হবে। ডেটাবেসের কাজটা কি থাকে? এই যে তুমি তোমার প্রয়োজনীয় বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো তুমি যদি
ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে চাও, তাহলে তোমার একটা মেমোরির মধ্যে তোমার একটা স্টোর করে রাখতে হবে, ঠিক আছে? তো ডেটাবেস হচ্ছে এই ধরনের একটা স্টোরেজ, যেখানে মধ্যে হচ্ছে তুমি তোমার সকল তথ্য সেভ করে রাখতে পারো বা সংগ্রহ করে রাখতে পারো এবং প্রয়োজন মতো করে ওটা প্রদর্শন করতে পারো, ঠিক আছে? তাহলে তুমি ডেটাবেস অ্যাড করবে এবং সেখানের মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় তথ্যসমূহকে সেভ করে রাখবা। 7 নাম্বার স্টেপে আমরা কি বলছি যে টেস্ট করা। টেস্ট করা মানে কি, তোমার যখন ওয়েবসাইটটা তৈরি করা শেষ হয়ে গেছে, মানে যখন তোমার মানে ডেভেলপ করা কমপ্লিট, যখন তোমার কোড করা কমপ্লিট, তখন তুমি টেস্ট করবা। টেস্ট মানে কি, মনে করো যে তুমি এই বাটনটাতে ক্লিক করছো, এটা প্রপারলি কাজ করছে কিনা, বা যেখানে যে ইমেজটা দেখানোর কথা সেখানে কি সেই ইমেজটা ঠিক মতো দেখাচ্ছে কিনা, তুমি যে কন্টেন্ট গুলো লিখেছো ওখানের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, তুমি যে বাটনে ক্লিক করলে যে পেজে যাওয়ার কথা সেই পেজে যাচ্ছে কিনা, লিঙ্ক গুলো প্রপারলি আছে কিনা, এগুলো সবগুলো কিছু চেক করা বা রিভিশন দেওয়াটাই হচ্ছে বেসিক্যালি টেস্ট করা। আমরা ঠিক যেমন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পর আমরা রিচেক করি যে আমার সব জায়গায় সবকিছু ঠিকঠাক মতো আমি আনসার করেছি কিনা, কোথাও কোনো ভুল রয়ে গেছে কিনা, কোথাও ম্যাথটা কমপ্লিট করেছি বা করি নাই কিনা, এগুলো যে চেক করি, এটি হচ্ছে টেস্ট করা। ঠিক একইভাবে হচ্ছে ওয়েবসাইটকেও টেস্ট করতে হবে, এরপরে এটা পাবলিশের জন্য উপযুক্ত হবে। তো আমি একটু এই ব্যাপারগুলোতে আমি জাস্ট গো থ্রু করলাম। এখন আমি আরেকটু ডিটেলসে বলি। যেমন হচ্ছে প্রথম স্টেজ কি আসছে, যে প্রয়োজনীয় বিষয়বস্তু বা কন্টেন্ট সংগ্রহ। তো এটাতে আমরা কি বলতে পারি, যে কোনো ওয়েব পেজ ডিজাইনের প্রথমেই এতে কি কি বিষয়বস্তু বা কন্টেন্ট থাকবে। যেমন হচ্ছে ওয়েব পেজে কি ধরনের টেক্সট, ঠিক আছে, বা কি ধরনের কালার তুমি ইউজ করবা, কি ধরনের ছবি থাকবে, ভিডিও থাকবে, এগুলো তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে এবং এটা কালেক্ট করতে হবে। তাহলে আমাদের এই স্টেপটা আমরা বুঝতে পারলাম বা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপে আমরা আসলাম যে গ্রাফিক্স ডিজাইন, বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে মূল ইন্টারফেস তৈরি ও স্লাইসিং করা, ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি যে ওয়েব ইন্টারফেস তৈরির কাগজে একটি খসড়া ডিজাইন করে নিলে তা মূল ডিজাইন তৈরির সময় উপকারে আসে। আচ্ছা, এই ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা কি করব, একটা আগে আমি মনে করি যে এই একটা ওয়েবসাইট আমি তৈরি করব, ঠিক আছে? তো ওয়েবসাইটটা দেখতে কেমন হবে না হবে এটা আমরা কি করতে পারি, ফটোশপের মধ্যে আগে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে আগে আমি এটা ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে? ডিজাইন করে আমার এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে পুরোপুরি আমি রেডি করে ফেললাম, ঠিক আছে? একদম মনে করো আমি কোথায় কি বসাবো না বসাবো সবকিছু আমরা কোডের মাধ্যমে না করে কি করলাম, ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করে ফেললাম। এটাকেই বলা হয় কি, যে গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যারের মাধ্যমে মূল ইন্টারফেস, যেটা এই ইন্টারফেস হবে, সেটা একটা ডিজাইন রেডি করা। আমরা প্রায়শই শুনে থাকি যে পিএসডি টু এইচটিএমএল ট্রান্সফরমেশন, মানে কি, যে একটা ফটোশপের কপি থেকে দেখে দেখে পিক্সেল বাই পিক্সেল আমরা ওয়েবে এইচটিএমএল এ এটা কনভার্ট করি। তো এরকম হচ্ছে আমরা ফার্স্ট একটা গ্রাফিক্স ডিজাইন রেডি করতে পারি। তো ওই ডিজাইন দেখে দেখে আমরা হচ্ছে কি করব, আমরা ওটা ওয়েবসাইটে ট্রান্সফার করব। এরপর আসলাম যে ওয়েব ডেভেলপমেন্টে। তো ওয়েব ডেভেলপমেন্ট আমি আগে বলছি যে আমরা এই পুরো যে ডেভেলপটা করব এই প্রসেসটাকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হচ্ছে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, যে এই যে গ্রাফিক্স ডিজাইনটা আছে এটা দেখে আমরা ধীরে ধীরে একটা ওয়েব পেজ ডেভেলপ করতে পারি। এছাড়াও এখানে তোমরা অনেক আগে যারা এই এইচটিএমএল ডিজাইনিং এর সাথে খুব বেশি জড়িত ছিল তারা হয়তো এটা জানবে। আগে ড্রিম ওয়েভার নামে একটা সফটওয়্যার পাওয়া যেত, যেটা দিয়ে মানে কোড না করেই তোমার গ্রাফিক্স ডিজাইনকে ফলো করে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে হচ্ছে একটা ওয়েব পেজ খুব ইজিলি তৈরি করা যেত। কিন্তু এটা খুব বেশি এখন আর পপুলার না, মানুষ এখন খুব একটা বেশি ড্রিম ওয়েভার ইউজ করে না। তো ওয়েব ডেভেলপমেন্ট ফেজ আমরা কি করবো, আমরা হচ্ছে ওই গ্রাফিক্স ডিজাইনিং পার্টটা দেখে মানে ওই ডিজাইন লেয়ারটা দেখে আমরা এটা আস্তে আস্তে ওয়েব পেজে ট্রান্সফর্ম করব, ঠিক আছে? এইচটিএমএল ব্যবহার আমি আগেই বলছি যে এইচটিএমএল খুবই অপরিহার্য একটা পার্ট ওয়েব পেজ ডিজাইনিং এর জন্য। কারণ হচ্ছে পুরো কাঠামোটাই, পুরো আমি বলতে পারি পুরো স্কাল্পচারটাই, পুরো একটা ওয়েবসাইট ফুল কাঠামোটাই তৈরি করা হয় এইচটিএমএল এর মাধ্যমে। এরপর কি ওখানে মাংস এবং রং দেয়া হচ্ছে তোমার সিএসএস, ঠিক আছে? এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসে ওকে জীবন দান করে,
ঠিক আছে। তো HTML দিয়ে আমরা কি করব, এটা কাঠামোটা রেডি করব, তারপর হচ্ছে আমি ওখানে CSS দিয়ে স্টাইল শিট ইউজ করে আমি ওখানের মধ্যে ওটাকে সুন্দর করে তুলবো। এরপর হচ্ছে আমি কি করব, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে তাকে জীবন প্রদান করব। জীবন প্রদান করা মানে কি, ও রেসপন্স করা স্টার্ট করবে। কিভাবে রেসপন্স করবে, কেউ একটা কমেন্ট করছে ওটার সাথে সাথে ওই ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে। বা কেউ চ্যাট করতে চাচ্ছে, চ্যাট করা পসিবল। বা ও এই ওয়েবসাইটটা হয়তো বা এমন হতে পারে যে এই ওয়েবসাইটের মাধ্যমে একজনের সাথে আরেকজন কমিউনিকেট করতে পারবে, বা সময়ে একটা নির্দিষ্ট সময় পর পর একটা মেলের মাধ্যমে সে তোমাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদর্শন পাঠিয়ে দিবে। তো এই ধরনের প্রোগ্রামিং এর মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করা পসিবল। ডেটাবেস কি করে, আমাদের এই সকল তথ্য যেগুলো ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহার করা হয় সেই সকল তথ্য স্টোরেজ করে রাখাই হচ্ছে ডেটাবেসের কাজ। টেস্ট করা মানে পুরো প্রসেসটা, ঠিক আছে, পুরো ওয়েবসাইটটা রিভিউ করা, কোথাও কোনো বাগ আছে কিনা। বাগ মানে হচ্ছে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো গ্লিচেস আছে কিনা, এগুলো চেক করাই হচ্ছে এই টেস্টের মাধ্যমে এই সব কিছু আসলে বেসিক্যালি চেক করা হয়। তাহলে হচ্ছে আমরা ওয়েব পেজ ডিজাইনের ধাপসমূহ আজকে আমরা পড়ে ফেললাম। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপের মধ্যে অবশ্যই জানাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং নিয়ে। ওয়েবসাইট পাবলিশিং বলতে আমরা কি বুঝি? আমরা হয়তো আমাদের প্রিভিয়াস জুম ক্লাসগুলোতে দেখতে পেয়েছি যে আমরা আমাদের নিজেদের কম্পিউটার দিয়ে আমরা কিছু HTML ডক ফাইল ক্রিয়েট করে আমাদের কম্পিউটারের মাধ্যমে সেই পেজগুলোকে আমরা ব্রাউজারে প্রদর্শন করতে পারছি, ঠিক আছে। তো কথার কথা আমি দেখাতাম যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, ফোল্ডারের মধ্যে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করতাম, ফাইলটা ক্রিয়েট করে ওখানে হচ্ছে আমি নোটপ্যাড অথবা VS কোড এরকম যে টেক্সট এডিটর গুলো আছে ওই টেক্সট এডিটরে আমি ওপেন করতাম। ওপেন করে আমি কি করতাম, ওখানের মধ্যে কোড করতাম, ঠিক আছে। কোড করে তারপর আমি এটা সেভ করতাম। সেভ করে আমি যখন রান করতাম তখন হচ্ছে আমার ব্রাউজারে সেই ওয়েব পেজটাকে শো করতো, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় দেখো, আমি ওয়েবসাইটটা অবশ্যই বানাবো কেন, যাতে হচ্ছে বাইরের মানুষটা আমার কোম্পানি সম্পর্কে বা আমার প্রতিষ্ঠান সম্পর্কে বা যে জিনিসটাকে নিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি যে সেই জিনিসটা সম্পর্কে জানবে, ঠিক আছে। এটা ওয়েবসাইট বেসিক্যালি যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট থাকে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিসের জন্য, প্রচারণার জন্য, ঠিক আছে। যে আমার একটা কোম্পানি আছে বা আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যে কোনো একটা দোকান আছে, তো আমি জানাতে চাচ্ছি হচ্ছে আমার এই ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে আমি আমার যারা কনজিউমার হতে পারে তাদেরকে আমি জানাতে চাচ্ছি। তাহলে আমি ওয়েবসাইট বানালাম, কিন্তু আমি কি করলাম, এটা আমার কম্পিউটারে রেখে দিলাম, শুধুমাত্র আমি ওখান থেকে ফাইলগুলো রান করে আমিই দেখতে পেলাম। তাহলে তো ওই ওয়েবসাইট বানিয়ে আমার কোনো ফায়দা হলো না, ঠিক আছে। আমাকে ওই ওয়েবসাইটটাকে অবশ্যই পাবলিশ করতে হবে, যাতে করে পুরো আমার যে কমিউনিটিটা আছে, শুধু ওই কমিউনিটি না, পুরো বিশ্ব যেখানে যে থাকুক না কেন, সে যাতে আমার এই সাইটটাকে অ্যাক্সেস করে দেখতে পারে, আমার তথ্যসমূহ জানতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর মূল ধারণা। আমি যদি আমার কম্পিউটারের মধ্যে সেটা রেখে দিই, আমি হয়তো রান করে দেখতে পারবো নিজে, লোকাল হোস্ট বলা যেটাকে, লোকাল সার্ভারের মাধ্যমে আমি হয়তো দেখতে পারবো, কিন্তু সেটা তো পুরো দুনিয়ার মানুষ দেখতে পারলো না। তাহলে আমার এই ওয়েবসাইট বানানোর যৌক্তিকতাটাই কমে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে অনেকে হয়তো বা নিজস্ব সফটওয়্যারের জন্য, সফটওয়্যার মেনটেন করার জন্য বা নিজেদের ইন্টারনাল কাজের জন্য অনেক সময় ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানিয়ে থাকে, ওটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ওয়েবসাইট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট রেডি করবো কেন, আমাকে প্রেজেন্ট করার জন্য, আমার কোম্পানিটাকে প্রেজেন্ট করার জন্য। সেই জন্য ওয়েবসাইট পাবলিশিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা হোস্টিং পরিকল্পনা করতে হবে। ওয়েব হোস্ট বা হোস্টিং এর জন্য আমার পরিকল্পনা করতে হবে। তো হোস্ট বলতে কি বোঝাচ্ছে, বেসিক্যালি হোস্ট বলতে বোঝাচ্ছে যে আমি ওই ওয়েবসাইটটাকে যেখানে রাখবো, ঠিক আছে, আমার এই ওয়েবসাইটের ফাইলগুলোকে আমি যেখানের মধ্যে রাখবো, সেখান থেকে যাতে আমার পুরো ওয়ার্ল্ড
আমার ওই সার্ভার থেকে আমার ওয়েবসাইটটাকে দেখতে পারে। মনে করো তুমি যে তোমার কম্পিউটার, হ্যাঁ, তুমি তোমার কম্পিউটারের মধ্যে কি স্টোর করে রাখছো না, ইনিশিয়ালি তুমি স্টোর করে রাখছো, কিন্তু সেটা পুরো ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছে না। কারণ হচ্ছে তোমার সার্ভার, তোমার পিসি বা যে যে কম্পিউটারে রেখেছো ওই কম্পিউটারে হয়তো বা কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নেই। পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে কি, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই আমরা করতে পারি, ঠিক আছে। তো ওই ডিভাইসের বা ওই কম্পিউটারে হয়তো বা কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নেই বা সার্ভার ইনস্টল করা নেই, যে কারণে এটা তুমি পুরো ওয়ার্ল্ডের কাছে শো করতে পারছো না। তো তুমি কি করবা, তুমি একটা হোস্ট পরিকল্পনা করবা, হোস্টিং পরিকল্পনা করবে। এরকম অনেক অনেক ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে। তুমি হোস্ট গেটার দেখতে পারো, নেমচিপ দেখতে পারো, বাংলাদেশে এক্সন হোস্ট নামে একটা কোম্পানি আছে, তারপর হচ্ছে হোস্টিং বিডি আছে। এরকম অসংখ্য হোস্টিং কোম্পানি আছে যারা হচ্ছে তোমাকে টাকার বিনিময়ে তোমাকে হোস্টিং প্রোভাইড করবে। তো হোস্টিং প্রোভাইড করার পর কি করবা, তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটের ফাইলগুলো তুমি ওখানে ট্রান্সফার করবা। ট্রান্সফার করার পরে ওই হোস্টিং সার্ভারে ওয়েব সার্ভার কি করবে, ওই ওয়েবসাইটের প্রথম কাজ হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কোনো ক্লায়েন্টের অনুরোধে বা রিকোয়েস্টে, যে কোনো ক্লায়েন্ট যখন ওই সার্ভারকে রিকোয়েস্ট করবে তখন হচ্ছে এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে। এইচটিটিপি প্রোটোকল মানে কি আমরা সবাই জানি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওই এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে অনুরোধকৃত ওয়েব পেজটি ক্লায়েন্টের কম্পিউটারে প্রদর্শন করা। এটাই হচ্ছে কি ওয়েব হোস্টের মেইন কাজ। তুমি যখন তোমার ফাইলগুলো কি এই ওয়েব হোস্টের মধ্যে কি করলা, সেভ করলা, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ক্লায়েন্ট, ঠিক আছে। এই ক্লায়েন্টের রিকোয়েস্টে বা অনুরোধে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে তোমার এই ওয়েবসাইটের ফাইলগুলোকে এমনভাবে সে কনভার্ট করবে যাতে করে তুমি ওই ক্লায়েন্টের ব্রাউজারের মাধ্যমে তুমি তোমার তথ্যগুলো প্রদর্শন করতে পারো। এটাই হচ্ছে ওয়েব হোস্টিং। এরপর আমরা আসছি কিসে, ডোমেইন নেম। এগুলো আমি কিন্তু অনেকবার পড়িয়েছি আগে, তারপর আমি জাস্ট রিভিশন করা। আমরা জানি কি যে আমরা যে হোস্টিং সার্ভারের মধ্যে আমাদের ফাইলগুলোকে সেভ করলাম, ওই হোস্টিং সার্ভারের অবশ্যই একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। সে আইপি অ্যাড্রেস হতে পারে কিরকম, 103.127.24.23। মনে করো এটা একটা আইপি অ্যাড্রেস। তুমি যে ওয়েবসাইটটা যে সার্ভারের মধ্যে পাবলিশ করছো তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে। এখন তুমি এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে অবশ্যই তুমি তোমার ওয়েবসাইটটাকে দেখতে পারবা, ঠিক আছে। বিশ্বের যে কেউ এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে মনে করো ওয়েবসাইটটাকে দেখতে পারবে। কিন্তু এই জিনিসটা কিন্তু ফিজিবল না মানে হচ্ছে কি এটা কিন্তু ইজি না মনে রাখা, ঠিক আছে। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যাদেরকে আমরা কিসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি, নামের মাধ্যমে অ্যাক্সেস করি। যদি তাদেরকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে হতো, ইটস ভেরি ভেরি কনফিউজিং। দেখা গেল কি একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস হচ্ছে 103.127.24.23, আর একটা হচ্ছে 24.25, আর একটা হচ্ছে 24.27, আর একটা হচ্ছে 23.24। তো তুমি কিভাবে এই কম্বিনেশন মনে রাখবে? ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার দিস আইপি অ্যাড্রেসেস বিকজ দোজ আর ভেরি ভেরি কনফিউজিং and very difficult to keep it remember, right? So তুমি কি করতে পারো যে তুমি এই ওয়েবসাইটগুলোকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে না করে হয়তো নামের মাধ্যমে কি করতে পারো, অ্যাক্সেস করতে পারো। কথার কথা তুমি এই ওয়েব পেজটার নাম দিলা কি, তাও নাম পরিকল্পনা করলা কি যে রক্তিম.com রাখবা, কথার কথা, ঠিক আছে, রক্তিম.com রাখবা। তো রক্তিম.comটা তুমি বেসিক্যালি এই আইপি অ্যাড্রেসের সাথে প্রপাগেট করে দিতে যাচ্ছ, যাতে করে তোমার এই আইপি অ্যাড্রেস না দিয়ে রক্তিম.com দিলে তুমি তোমার এই ওয়েবসাইটটাকে দেখতে পারো। তো এই রক্তিম.com এটাকে বলা হয় কি ডোমেইন নেম, ঠিক আছে। আর এই .comটা কি একটা ডোমেইন। তার মানে কি তুমি এই .com এর আন্ডারে রক্তিম.comটাকে তুমি কিনছো। কিনা মানে কি তুমি বেসিক্যালি রেজিস্ট্রেশন করতেছো। তো রেজিস্ট্রেশন তুমি বিভিন্ন সাইট থেকে করতে পারো, ঠিক আছে। নেমচিপ আছে, তারপর হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে, তুমি যেখান থেকে হচ্ছে তুমি তোমার ডোমেইন নেমকে রেজিস্ট্রেশন করতে পারবা। তো এই রেজিস্ট্রেশন প্রসেসগুলো কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 ইয়ারলি হয়ে থাকে। মানে তুমি ইয়ারলি পেমেন্ট করে হচ্ছে তুমি রেজিস্ট্রেশন করে ফেলবা। এখন আরেকটা ব্যাপার দেখো, এই নামটা সবসময় ইউনিক হতে হবে, ডোমেইন নামটা ইউনিক হতে হবে। তুমি চাইলে facebook.com নামে আরেকটা
ডোমেন কিনতে পারবে না, বিকজ হচ্ছে ওটা ইউনিক থাকবে না, একটা নাম শুধুমাত্র একটা ওয়েবসাইটই পেয়ে থাকবে, ঠিক আছে। facebook.com নামটা তুমি চাইলে অন্য কোনো ওয়েবসাইটকে দিতে পারবে না, তার মানে কি ডোমেন নেম ইট হ্যাজ টু বি ইউনিক, ঠিক আছে, ডোমেন নেম হ্যাজ টু বি ইউনিক, ঠিক আছে। এখন তুমি কথার কথা এরকম .com এছাড়াও অনেকগুলো ডোমেন আছে, যেমন .com .pd আছে, যেটা হচ্ছে কোথা থেকে কিনতে হয়, বিটিসিএল থেকে কিনতে হয়, ঠিক আছে। বাংলাদেশের বিটিসিএল অফিসের সাথে যোগাযোগ করে তাদের প্রসিজার ফলো করে তুমি বিটিসিএল থেকে .com .bd ডোমেন কিনতে পারো, মানে .com .bd এর আন্ডারে একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে পারো। এছাড়াও আছে কি .org আছে, .gov আছে, .edu আছে, এগুলো নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি করলা, তুমি ডোমেন নেমটা রেজিস্ট্রেশন করে ফেললা। ডোমেন নেমটা রেজিস্ট্রেশন করার পর তুমি কি করলা, নেম সার্ভার হিসেবে তুমি এই আইপি অ্যাড্রেসটাকে দেখিয়ে দিলা, ঠিক আছে, বা নেম সার্ভারের মাধ্যমে তুমি এই আইপি অ্যাড্রেসটাকে এটার সাথে অ্যাড করে দিলা। তখন কি হবে, তখন যখনই তোমার কেউ ব্রাউজার থেকে রক্তিম.com লিখবে, তখন কি করবে, ডিএনএস বা ডোমেন নেম সিস্টেমস, হ্যাঁ, বা ডিএনএস সার্ভার, এই নামটাকে ভেঙে ট্রান্সলেট করে ওটার আইপি অ্যাড্রেস বের করে ওখান থেকে ইনফরমেশনস গুলো, মানে ওই সার্ভার থেকে ইনফরমেশনস গুলো এনে তোমার এই ব্রাউজারে শো করিয়ে দেবে, ঠিক আছে। তো এখন ডোমেন নেম রেজিস্ট্রেশন তুমি কিভাবে করতে পারো। আগে একটা সময় ছিল যখন হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা আমেরিকান এক্সপ্রেস এই কার্ডগুলো ছাড়া কোনোভাবেই রেজিস্ট্রেশন করা যেত না, কিন্তু এখন দিন দিন আমরা উন্নত হচ্ছে, আপডেটেড হচ্ছে। এখন বাংলাদেশে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও অনেকগুলো কোম্পানি থেকে তুমি কি করতে পারো, ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে পারো। এছাড়াও অন্যান্য কার্ডগুলো তো অ্যাভেলেবেল আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে তুমি কি করতে পারবা, এগুলো রেজিস্ট্রেশন করে তুমি ডোমেনটা রেজিস্ট্রেশন করে তুমি এই আইপি অ্যাড্রেসের সাথে প্রপাগেট করে তোমার ওয়েবসাইটটাকে পাবলিশ করার পর গ্লোবালি অ্যাক্সেস করার জন্য সুযোগ সুবিধা করে দিতে পারবে, যাতে হচ্ছে সবাই এই ডোমেন নেমের মাধ্যমে তোমার ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারে। গেল, এরপর আসতেছে কি, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা নিয়েও আমি আগে অনেকবার বলেছি। এখন তুমি তোমার ওয়েবসাইটকে পাবলিশ করলা, তার জন্য ডোমেন নেম রেজিস্ট্রেশন করলে সবকিছু ঠিক আছে, কিন্তু সার্চ করে, মনে করো আমি গুগলে গিয়ে সার্চ করলাম রক্তিম, কিন্তু আমি রক্তিম.com ওয়েবসাইটটা খুঁজে পেলাম না, কারণ হচ্ছে আমি হয়তো বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রিপেয়ার করিনি আমি আমার ওয়েবসাইটটাকে। তো এর পরের স্টেপটা হয় কি, যে সার্চ ইঞ্জিনের সাথে এমনভাবে ইয়ে করতে হয়, অপটিমাইজ করতে হয়, যাতে আমি রক্তিমের জায়গায় আর একে লিখলেও আমাকে রক্তিম.comটাকে শো করে। তো এটার জন্য বিভিন্ন প্রসেস আছে, যেগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি, যেমন হচ্ছে মেটা ইনফরমেশন প্রোভাইড করা যেতে পারে, হয়তোবা অনেক বেশি শেয়ার করা যেতে পারে, হয়তোবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যেতে পারে। এগুলোর মাধ্যমে কি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা এমন ভাবে করব যাতে হচ্ছে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করা মাত্রই আমার এই ওয়েবসাইটটিকে সবার উপরে না হলেও টপ ওয়েবসাইটগুলোর মধ্যে প্রদর্শন করে, তখনই আমার এই ওয়েবসাইটটা সঠিকভাবে তৈরি করে পাবলিশ করার সার্থকতা পাওয়া যাবে। তো আমরা তাহলে ওয়েব পেজ ডিজাইনিং এবং পাবলিশিং এর ব্যাপারগুলো আমরা আজকে ভালো মতোই আলোচনা করেছি। তোমাদের হয়তো বা কোয়েশ্চেন্স থাকতে পারে, কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। আমরা নেক্সট ক্লাসে, জুম ক্লাসে হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কাজ করব। প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে মনে করো কিছু ওয়েব পেজ ডিজাইন করার ট্রাই করব। ওয়েব পেজ ডিজাইন করে আমরা ওখানের মধ্যে কিছু অ্যাডভান্স কাজ করার ট্রাই করবো। আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো করেছি, যেমন টেবিল থেকে শুরু করে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এগুলো করার ট্রাই করব। তো এরপর যদি সময় হয়, হয়তো বা নেক্সট ক্লাসে হোক বা যে কোনো একটা ক্লাসে, আমি হচ্ছে কিভাবে ওয়েবসাইটের ডোমেন নেম রেজিস্ট্রেশন করে পাবলিশ করতে হয় এটা তোমাদের সবার কাছে আমি প্রদর্শন করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে অবশ্যই জানাবা। এবং হ্যাঁ, নেক্সট ভিডিও ক্লাসটা হতে পারে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর। আমরা দ্বিতীয় অধ্যায়টা খুব শীঘ্রই শুরু করব। এটা যদি পসিবল হয় যে নেক্সট ক্লাসে যদি সময় থাকে, হয়তো আমরা দেখা যায় কি যে আমরা ক্লাস করতে করতে এতটাই সময় কভার হয়ে যায় যে আমরা নতুন টপিকে হয়তো খুব বেশি মুভ করতে পারি না। তারপর আমি চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি এগুলো শেষ করিয়ে দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যেতে পারি।
তো ইন কেস যদি আমরা নেক্সট জুম ক্লাসে দ্বিতীয় অধ্যায় স্টার্ট করতে নাও পারি, তাহলে হচ্ছে নেক্সট সোমবার অথবা মঙ্গলবারে তোমরা দ্বিতীয় অধ্যায়ের উপরে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবা।